আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। সঙ্গে আছি আমি মুশফিকুর রহমান। শুরুতেই মেগা হোমস রিয়েলটি সংবাদ শিরোনাম। অর্থনীতি অভিবাসন ইস্যু ব্যতীত জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে হ্যারিস। ডিএনসি ঘিরে নিরাপত্তার চাদরে ইলিনয়ের শিকাগো শহর। বাংলাদেশে 1.5 মাস পর রোববার খুলেছে কলেজ বিশ্ববিদ্যালয়। খরার কবলে আফ্রিকার প্রায় 7 কোটি মানুষ। এবং ট্রফি জিতে নতুন মৌসুম শুরু করল জাভির লেভারকুজেন। শুনছিলেন মেগা হোমস রিয়েলটি সংবাদ শিরোনাম। এবারে যুক্তরাষ্ট্র সংবাদ। অর্থনীতি, মুদ্রাস্ফীতি এবং অভিবাসনের মতো 3টি গুরুত্বপূর্ণ নির্বাচনী ইস্যুতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এগিয়ে থাকলে সবশেষ জরিপে কিঞ্চিত ব্যবধানে সামগ্রিকভাবে এগিয়ে আছেন নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। ওয়াশিংটন পোস্ট এবং ইপসোস পোলের সমন্বিত জরিপের সর্বশেষ ফলাফল অনুসারে এই বিষয়গুলো দেখা গেছে। জরিপের ফলাফলে দেখা গেছে যে এতে অংশ নেওয়া স্বাধীন প্রাপ্তবয়স্ক কিন্তু এখনও রেজিস্টার করেননি এমন ভোটাররা হ্যারিস ও গভর্নর টিম ওয়ালসকে 50% সমর্থন দিয়েছেন এবং ট্রাম্প ও সেনেটর জে.ডি. ভ্যান্সকে 45% সমর্থন দিয়েছে। আর রেজিস্টার ভোটারদের মধ্যে 49-45% ভোটে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন হ্যারিস। ডেমোক্র্যাট সমর্থক ভোটারদের মধ্যে 51-45% ব্যবধানে 6 পয়েন্টে এগিয়ে আছেন হ্যারিস। মোটামুটিভাবে এই ফলাফলগুলো দেখায় যে দুই প্রার্থীর মধ্যে নভেম্বরে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে এবং স্পষ্ট ব্যবধানে কেউ এগিয়ে নেই। জরিপে চাকরি, অর্থনীতি, মুদ্রাস্ফীতি, অভিবাসন, নিরাপত্তা, অপরাধ সহ বেশ কয়েকটি শীর্ষ বিষয়ে ভোটারদের মতামত চাওয়া হয়। অর্থনীতি এবং মুদ্রাস্ফীতির বিষয়ে জরিপে অংশ নেওয়া ভোটাররা ট্রাম্পকে হ্যারিসের চেয়ে 9 পয়েন্টে এগিয়ে রেখেছেন। মেক্সিকো সীমান্তে অভিবাসন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিশ্বাসে ট্রাম্প হ্যারিসকে 10 পয়েন্টে হারিয়ে দিয়েছেন। কিন্তু অন্য প্রায় বিষয়ে ভোটাররা ট্রাম্পের চেয়ে হ্যারিসের উপরেই আস্থা রেখেছেন। রিপাবলিকান ডেমোক্র্যাট প্রার্থীদের বাগযুদ্ধে উত্তপ্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা। সম্প্রতি এক নির্বাচনী সমাবেশে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিসকে সমাজতান্ত্রিক পাগল বলে কটাক্ষ করেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এছাড়া তিনি মনে করেন বাইডেনের চেয়ে কামালাকে হারানো সহজ হবে। 17 আগস্ট দেশটির পেনসিলভানিয়ার উইলসবেরিতে নির্বাচনী সমাবেশে যান রিপাবলিকান নেতা ট্রাম্প। এ সময় কামালাকে ব্যক্তিগত আক্রমণ করেন তিনি। ট্রাম্প বলেন, বাইডেনের চেয়ে কামালাকে নির্বাচনে হারানো সহজ হবে, কারণ তিনি একজন সমাজতান্ত্রিক পাগল, তার হাসিও পাগলের মতো। তিনি আরও বলেন, কামালা যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেবেন, অর্থনীতিকে ভেঙে ফেলবেন যতটা না এখন রয়েছে। এছাড়া কামালাকে কটাক্ষ করতে নিজেকে বেশি সুন্দর বলে দাবি করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট। একই দিন নেব্রাস্কা অঙ্গরাজ্যের ওমাহায় প্রচারণায় যান মিনেসোটার বর্তমান গভর্নর এবং ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী টিম ওয়ালস। এদিন কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মাঝে পার্থক্য তুলে ধরেন তিনি। ডেমোক্রেটিক পার্টির ন্যাশনাল কনভেনশন ঘিরে ইলিনয়ের শিকাগো শহরকে কয়েক স্তরের নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। কনভেনশনের ভেন্যু ইউনাইটেড সেন্টারের চারপাশে তৈরি করা হয়েছে নিরাপত্তা বেষ্টনী। কনভেনশন চলাকালে বিক্ষোভে ডাক দিয়েছে শিকাগোর প্যালেস্টাইনপন্থীরা। ধারণা করা হচ্ছে 20,000 মানুষ এই বিক্ষোভে অংশ নিতে পারে। এদিকে সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার কথা জানিয়েছে শিকাগো পুলিশ। সোমবার ইলিনয়ের শিকাগোতে শুরু হতে যাচ্ছে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন। 4 দিনের এই আয়োজন ঘিরে শিকাগোকে ঢেকে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। কনভেনশনের ভেন্যু ইউনাইটেড সেন্টারের চারপাশে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এখানে আনুষ্ঠানিকভাবে দলের মনোনয়ন গ্রহণ করবেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। আয়োজনে অংশ নেবেন প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং বিল ক্লিন্টন সহ ডেমোক্রেটিক পার্টির আরও অনেক হেভিওয়েট নেতা। এই বলয়ের ভেতরে নিরাপত্তা দায়িত্বে থাকছে সিক্রেট সার্ভিস, আর বাকি সব দায়িত্বে থাকছে স্থানীয় পুলিশ। শিকাগোর পুলিশ সুপারিনটেন্ডেন্ট ল্যারি স্নেইলিং জানিয়েছেন, তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত। এই কনভেনশন ঘিরে প্যালেস্টাইনপন্থীদের বিক্ষোভের সংখ্যা বাড়ছে। বিক্ষোভকারীদের ইউনাইটেড সেন্টার থেকে দূরে রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের বেগ পেতে হতে পারে। ধারণা করা হচ্ছে এই বিক্ষোভে অন্তত 20,000 মানুষ অংশ নেবে। নিউ ইয়র্কের কুইন্সে শনিবার একটি বাড়িতে সন্দেহভাজনদের আক্রমণ থেকে এক পরিবারের 7 জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে 3 জনকে আটক করা হয়েছে। পুলিশের জরুরি বিভাগ শনিবার রাত 2টার দিকে কুইন্সের ডগলস্টন থেকে একটি ফোন পেয়ে দ্রুত প্রতিক্রিয়া জানায়। পুলিশ অফিসাররা ওই বাড়ির সামনে গেলে দেখতে পান একজন নারী তার কোলে 1 বছর বয়সী একটি মেয়ে শিশু নিয়ে ভবনের ভেতর থেকে বাইরে ছুটে আসছে। ওই নারী উপস্থিত পুলিশ অফিসারদের জানান, বন্দুক ও অন্য অস্ত্রসহ
3 জন লোক ওই বাড়িতে আক্রমণ চালিয়েছে। তিনি জানান, এখনও তার পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ির ভেতরে আছেন, যার মধ্যে একজন 72 বছর বয়সী পুরুষ, 71 বছর বয়সী একজন নারী, 44 বছর বয়সী আরেক নারী, 43 বছর বয়সী একজন পুরুষ, 13 বছর বয়সী একজন ছেলে এবং 10 বছরের একটি মেয়ে শিশু রয়েছে। নিউ ইয়র্ক পুলিশ জানায়, ওই নারীর সঙ্গে কথা বলার পর তারা বাড়ির ভেতরে প্রবেশ করা মাত্রই 3 সন্দেহভাজন সন্ত্রাসী একটি জানালা দিয়ে পালিয়ে যায়। এ সময় সন্ত্রাসীদের হাতুড়ির আঘাতে 43 বছর বয়সী একজন পুরুষ এবং ঘুষিতে 71 বছর বয়সী একজন নারী আঘাত পেয়েছেন। যদিও তারা প্রাথমিক চিকিৎসা নিতে যাননি বলে জানিয়েছে পুলিশ। তদন্তকারীরা বাড়ির পরিধির মধ্যে ড্রোন উড়িয়ে তাদের শনাক্ত করার পর আটক করে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক গাড়ি দুর্ঘটনায় মেয়েসহ ভারতীয় বংশোদ্ভূত এক দম্পতি নিহত হয়েছেন। গত 14 আগস্টে দুর্ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার স্থানীয় সময় ভোর 5:45 দিকে টেক্সাসের লিয়ান্ডারের বাসিন্দা অরবিন্দ মানি, তার স্ত্রী প্রদীপা অরবিন্দ এবং তাদের 17 বছর বয়সী মেয়ে আন্দ্রিল অরবিন্দ গাড়ি বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন। টেক্সাস ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটি কর্তৃপক্ষ জানিয়েছে, উল্টো দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগার পর ওই ভারতীয় দম্পতির গাড়িতে আগুন ধরে যায়। এতে মোট 5 জন নিহত হন, যার মধ্যে উল্টো দিক থেকে আসা গাড়ির চালক রয়েছেন। তবে অন্য আরেকজনকে তা এখনও জানা যায়নি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, অরবিন্দ ও তার স্ত্রী উত্তর টেক্সাসে তাদের মেয়েকে কলেজে নিয়ে যাচ্ছিলেন। 17 বছর বয়সী আন্দ্রিল সবেমাত্রই হাই স্কুল থেকে স্নাতক হয়েছে। সেদিন সে ডালাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাচ্ছিল। সেখানে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করার পরিকল্পনা ছিল তার। ওই দম্পতির 14 বছর বয়সী ছেলে রয়েছে। সে বর্তমানে ওই পরিবারের একমাত্র জীবিত সদস্য। বাবা মায়ের মৃত্যুর পর শোকাহত আদ্রিয়ানকে আর্থিকভাবে সাহায্য করার জন্য GoFundMe থেকে অর্থ সংগ্রহ করা হচ্ছে। এখন পর্যন্ত ওই ফান্ডে $7 লাখ বেশি অর্থ উঠেছে। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে ছোট একটি বিরতি, ফিরে এসে দেখবেন। খরার কবলে আফ্রিকার প্রায় 7 কোটি মানুষ এবং ট্রফি জিতে নতুন মৌসুম শুরু করল জাভির লেভারকুজেন। আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস, সেই স্বাদ, মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি 90-এর দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স। রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স। গুঁড়া মশলা থেকে শুরু করে আচার, চাল, সব গৃহস্থলী পণ্য। স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রে আমরা একমাত্র পরিবেশক। আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সন্সের কোডিং দেখে কিনুন। নিউ হক অ্যান্ড সন্স, প্রবাসী বাঙালির বন্ধু। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th Avenue, Astoria, New York 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। এবার আমাদের অ্যানিভার্সারিতে তুমি কি গিফট দিবে? সারপ্রাইজ। বলো না কি গিফট দিবে। বলেছি না সারপ্রাইজ। থ্যাংক ইউ। চলার পথকে গতিময় করতে আমরা সিলেট মোটরসের প্রতি আস্থা রেখেছি। আপনিও রাখতে পারেন ভাবনাহীন। সিলেট মোটরস, আমরা আছি আপনার সেবায়। আজ আসুন সিলেট মোটরসে। সিলেট মোটরস, ইউজড কার ডিলার ইন জামাইকা, নিউ ইয়র্ক। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান। আপনার পরিবার, কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম। ওয়েদারপ্রুফ নাইট ভিশন, সিসি ক্যামেরা, নেটওয়ার্কিং, ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা। যোগাযোগ করুন MD জিয়াউর রহমান চৌধুরী, লিটু, 16709 হিলসাইড অ্যাভিনিউ, সেকেন্ড ফ্লোর, সুইট 2A, জামাইকা, নিউ ইয়র্ক 11432। সেলফোন নম্বর 9418223090। ইমেইল lituchaudhuri2009@yahoo.com। আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি। আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। এখন দেখবেন বাংলাদেশ সংবাদ।
দেড় মাসেরও বেশি সময় পর রোববার থেকে পুরোদমে চালু হয়েছে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়েছিল ইউজিসি ও শিক্ষা অধিদপ্তর। দেড় মাসেরও বেশি সময় পর রোববার স্বাভাবিক অবস্থায় ফিরেছে বিশ্ববিদ্যালয়গুলো। 1 জুলাই থেকে প্রত্যয় পেনশন স্কিমের বিরুদ্ধে আন্দোলনে যায় বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। এতে ক্লাস পরীক্ষা বন্ধ হয়ে যায়। একই সাথে কোটা সংস্কার আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। এর জেরে 5 আগস্ট সরকারের পতন হয়। এরপর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রশাসনিক কর্মকর্তারা পদত্যাগ করেছেন। এর মধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতিও নিষিদ্ধ করা হয়েছে। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে বন্ধ হওয়া সব প্রাথমিক বিদ্যালয় গত 14 আগস্ট বুধবার খুলে দেওয়া হয়। মঙ্গলবার প্রাথমিক বিদ্যালয় খুলে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন গণ আন্দোলনে রূপ নেওয়ার পর গত 16 জুলাই থেকে স্কুল কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ব্যাপক দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার করে স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা ও শিক্ষার পরিবেশ বিনষ্টের কারণে আলহাজ মুস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল হকের পদত্যাগের দাবিতে চট্টগ্রামের লোহাগাড়ায় সাংবাদিক সম্মেলন করেছে কলেজের শিক্ষক কর্মচারীরা। সোমবার সকালে উপজেলা সদরের একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজের অধ্যাপক আবু তাহের। বলেন, কোনো ব্যক্তির প্রতি কারো আক্রোশ নেই, কিন্তু অধ্যক্ষ হিসেবে একেএম ফজলুল হকের ব্যাপারে ব্যাপক অভিযোগ রয়েছে। এ ব্যাপারে বহুবার অভিযোগ করা হলেও যেসব অভিযোগ যথাযথ কর্তৃপক্ষ তদন্ত করে সত্যতা পেয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বললেও রহস্যজনক কারণে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা না নেয় তিনি এখনও স্বপদে বহাল রয়েছেন। তার অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রমাণ অনেক রয়েছে। স্বৈরাচারী সরকারের পক্ষে কলেজ অধ্যক্ষ কাজ করে অন্যায় করেছেন। তিনি কলেজের টাকা আত্মসাৎ করেছেন, নিয়োগ বাণিজ্য করেছেন। কলেজ ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও ছাত্রলীগকে আলাদা অফিস করে দিয়ে কলেজে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। তাদের দাবি অনুযায়ী 24 ঘন্টার মধ্যে কলেজ অধ্যক্ষকে পদত্যাগ করতে হবে, নয়তো পুনরায় আন্দোলনের তীব্র থেকে তীব্রতর করার হুঁশিয়ারি দেওয়া হয়। এ সময় নতুন আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা। সকল বৈষম্যের অবসান চেয়ে ঠাকুরগাঁওয়ে 4 দফা দাবি নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও। সোমবার দুপুরে সদর উপজেলার সালন্দর ইউনিয়নে বেতার কার্যালয়ের সামনে মানববন্ধন করেন বাংলাদেশ বেতার ঠাকুরগাঁওয়ের শিল্পী, কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ বেতার ঠাকুরগাঁওয়ের আঞ্চলিক প্রকৌশলী ওয়াহিদুজ্জামান, বার্তা প্রধান রাশেদ ফয়সাল কবির, উপ আঞ্চলিক পরিচালক জহুরুল আলম, উপ আঞ্চলিক প্রকৌশলী রিফাত হাসান, সহকারী পরিচালক আবুল বাশার, সহকারী বেতার প্রকৌশলী কিংসু কুমার রায় সহ অনেকেই। সেখানে তারা বলেন, বাংলাদেশ বেতারের কর্মকর্তাদের পদোন্নতি, বঞ্চনার অবসান, ব্যাচভিত্তিক পদোন্নতি সহ উপসচিব পদে ন্যায্যতার ভিত্তিতে পদোন্নতি, একীভূত বিসিএস ক্যাডার ও বাংলাদেশ বেতারের নিজস্ব মহাপরিচালকের দাবি করেন তারা। মানববন্ধন কর্মসূচি শেষে সেখান থেকে একটি মিছিল বের হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। এখন দেখবেন নিউ হকান সন্স আন্তর্জাতিক সংবাদ। খরার সম্মুখীন আফ্রিকা মহাদেশের দক্ষিণাঞ্চলের 6,80,00,000 মানুষ। এল নিনো প্রভাবের কারণে সৃষ্ট এই খরার ফলে ফসল আবাদ সম্ভব হচ্ছে না। শনিবার আফ্রিকার দক্ষিণাঞ্চলের জোট সাউদার্ন আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটির বৈঠকে এই তথ্য জানানো হয়েছে। চলতি বছরের প্রথম দিকে শুরু হওয়া এই খরায় এসএডিসির দেশগুলোতে ফসলের আবাদ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি গবাদি পশুর প্রজনন হার কমেছে। ওই অঞ্চলে খাদ্য ঘাটতি অর্থনীতির উপর মারাত্মক প্রভাব ফেলেছে। এসএডিসির 16 সদস্য দেশের রাষ্ট্রপ্রধানরা শনিবার জিম্বাবুয়ের রাজধানী হারারেতে বৈঠক করেছেন। বৈঠকে খাদ্য নিরাপত্তা সহ আঞ্চলিক বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আলোচনা করেন তারা। বৈঠকে এসএডিসির অন্যতম নির্বাহী ইলিয়াস মাগৌসি জানান, বর্তমানে এসএডিসিভুক্ত দেশগুলোর প্রায় 6,80,00,000 মানুষের, অর্থাৎ এই অঞ্চলের মোট জনসংখ্যার প্রায় 17% ত্রাণ সহায়তা প্রয়োজন। চলতি বছরের বর্ষা মৌসুম অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল বলে জানান তারা। গত কয়েক বছরের মধ্যে আফ্রিকার দক্ষিণাঞ্চলে সবচেয়ে ভয়াবহ খরা দেখা দিয়েছে চলতি বছর। বৃষ্টিপাত দেরিতে শুরু হওয়ায় এল নিনোর নেতিবাচক প্রভাবের সম্মুখীন হয়েছে এই অঞ্চলের বেশিরভাগ অংশ। পূর্ব প্রশান্ত মহাসাগরে পানির অস্বাভাবিক উষ্ণতা ও গ্রিনহাউস গ্যাস নির্গমনের কারণে গড় তাপমাত্রা বেড়ে যাওয়ায় বৈশ্বিক আবহাওয়ার এই ধরনের পরিবর্তন ঘটেছে বলে মনে করা হচ্ছে।
রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরও একটি সেতু ধ্বংস করেছে ইউক্রেন। এতে বলা হয়, রোববার ইউক্রেনের সেনারা সেতু ধ্বংসের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে। ভিডিওতে দেখা যাচ্ছে সেতুটির উপর ধোঁয়ার একটি বড় কুণ্ডলী, তবে কখন এই হামলা হয়েছে তা জানা যায়নি। গত শুক্রবার কুরস্কে আরও একটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করেছিল ইউক্রেন। ভিডিও প্রকাশের কয়েক ঘন্টা পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, কুরস্কে সামরিক অভিযানের লক্ষ্য হল রাশিয়ার হামলা থামিয়ে একটি বাফার জোন বা নিরাপদ অঞ্চল তৈরি করা। তিনি বলেন, অভিযানটি ইউক্রেনের প্রত্যাশিত পথে এগোচ্ছে। এখন ইউক্রেনের অবস্থান আরও শক্তিশালী করা হয়েছে। ইউক্রেনের উপস্থিতির ভিত্তি আরও মজবুত হচ্ছে। গত 2 সপ্তাহ ধরে রাশিয়ার ভূখণ্ডে বড় ধরনের হামলা চালাচ্ছে ইউক্রেন। 2022 সালে মস্কো ইউক্রেনে হামলা শুরুর পর এটি রাশিয়ায় কিয়েভের সবচেয়ে বড় অভিযান। এখন দেখবেন ফার্স্ট এড হোম কেয়ারের সৌজন্যে খেলার খবর। জাভি আলোনসোর সোনালী হাতের ছোঁয়ায় গত মৌসুমে দীর্ঘ এক যুগের শিরোপা খরা কাটিয়েছিল বেয়ার লেভারকুজেন। বায়ার্ন মিউনিখের আধিপত্যের অবসান ঘটিয়ে লিগ জেতার পর ডিএফপি পৌকালের শিরোপাও ঘরে তুলে দলটি। প্রাক মৌসুমের পর এবার তারা নতুন মৌসুম শুরু করলো জার্মান সুপার কাপের ট্রফি জিতে। জার্মান সুপার কাপ এক ম্যাচের টুর্নামেন্ট। প্রতি বছর বুন্দেসলিগা ও ডিএফপি পৌকালের শিরোপাজয়ী দল এতে অংশ নিয়ে থাকে। গত বছর বুন্দেসলিগা ও পৌকাল দুটি জেতে লেভারকুজেন। ফলস্বরূপ লিগ রানার্স আপ স্টুটগার্ট সুযোগ পায় সুপার কাপের ফাইনালে। সেই ফাইনালে 17 আগস্ট মূল ম্যাচের খেলা 2-2 গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে 4-3 ব্যবধানে জয় পেয়েছে লেভারকুজেন। 2011 সালের পর এই প্রথম এর ফাইনালে ছিল না বায়ার্ন মিউনিখ। গত মৌসুমে লিগ জেতার পথে ইতিহাস তৈরি করে লেভারকুজেন। বুন্দেসলিগার প্রথম দল হিসেবে একটি ম্যাচেও হারেনি তারা। অন্য প্রতিযোগিতায়ও জাভি আলোনসোর দলের এই অপ্রতিরোধ ভাব বজায় ছিল। জার্মান সুপার কাপে এটি লেভারকুজেনের দ্বিতীয় শিরোপা। এর আগে 1992-93 মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। জার্মান কাপের ম্যাচ দিয়ে লেভারকুজেনে অভিষেক হয়েছে জিরোনা থেকে 18 মিলিয়ন ইউরোতে দলবদল করা স্প্যানিশ মিডফিল্ডার আলেক্স গার্সিয়ার। লেভারকুজেনের হয়ে একটি ম্যাচ খেলে 1 দশকের ক্যারিয়ারে প্রথম শিরোপার স্বাদ নিলেন তিনি। এখন দেখবেন অন্যরকম সংবাদ। মধ্য থাইল্যান্ডের লোপবুরি শহরটি রীতিমতো ভুতুরে শহরে পরিণত হয়েছে। এই শহরে আর বিনিয়োগ করছে না ব্যবসায়ীরা। শহর ছেড়ে গেছেন লোপবুরির বেশিরভাগ বাসিন্দাও। এমন পরিস্থিতিতে হাজার হাজার বানর দখল করে নিয়েছে শহরটি। লোপবুরি শহরে এখন কমপক্ষে 3500 বানরের বাস। জানা যায়, বানররা প্রায়ই প্রতিষ্ঠানে ঝাঁপিয়ে পড়ে এবং কেনাকাটা করতে আসা গ্রাহকদের হয়রানি করে। বেশিরভাগ সময়ে দোকানের সামনের অংশ ভাঙচুর করে বানরেরা। সেসব মেরামত করতে দোকান মালিকদের আবার অতিরিক্ত টাকা খরচ করতে হয়। বাধ্য হয়ে দোকান মালিকেরা ব্যবসা বন্ধ করে শহর ছেড়ে চলে গেছে। একসময়ের বাণিজ্য নগরী হিসেবে পরিচিত ছিল লোপবুরি। এর বাজারের অর্থনীতির আকার ছিল অন্তত 10 কোটি বাথ। এখন তা 7 কোটি বাথে নেমে এসেছে। বানরের উৎপাতে স্থানীয়রা শপিং মলে যেতে উৎসাহ পান না, তাই দোকান মালিকেরা ইজারা বাতিল করে চলে যাচ্ছেন। দোকানিদের ধরে রাখতে শপিং মলের মালিকেরা দোকান ভাড়াও কমিয়ে দিয়েছেন, তবুও শেষ রক্ষা হচ্ছে না। একের পর এক দোকান ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা। কিন্তু বানরের কারণেই একসময় পর্যটকদের কাছে প্রিয় হয়ে উঠেছিল এই শহর। প্রচুর পর্যটক এই শহরে আসতেন, বানরদের খাওয়াতেন ও সেলফি তুলতেন। এই অঞ্চলে বার্ষিক বানর উৎসবও অনুষ্ঠিত হয়। এই ছিল বাংলা চ্যানেল সংবাদে। শেষ করার আগে মেগা হোমস রিয়েলটির সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছে আরও একবার। অর্থনীতি অভিবাসন ইস্যু ব্যতীত জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে হ্যারিস। ডিএনসি ঘিরে নিরাপত্তার চাদরে ইলিনয়ের শিকাগো শহর। বাংলাদেশে 1.5 মাস পর রোববার খুলেছে কলেজ বিশ্ববিদ্যালয়। খরার কবলে আফ্রিকার প্রায় 7 কোটি মানুষ। এবং ট্রফি জিতে নতুন মৌসুম শুরু করলো জাভির লেভারকুজেন। দর্শক দেখছিলেন বাংলা চ্যানেল সংবাদ। সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।